স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া তো অবশ্যই, একই সঙ্গে নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় আমরা চেষ্টা করি একে একে শিরোনামগুলো জানিয়ে দেয়া এবং ওই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করার চেষ্টা করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে আমাদেরকে নিয়ে যান, তাদের বিশ্লেষণগুলো আমরা জানার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আমরা আসলে আজকের এই জার্নালের প্রায় বেশিরভাগ জুড়েই চেষ্টা করব ইরান ইসরায়েল ইস্যুটা নিয়ে যতভাবে আলাপ করা যায়, এবং শেষ অংশে আমরা এটাও জানার চেষ্টা করব, কারণ ইতিমধ্যে একটা খবর মন্ত্রীর পক্ষ থেকে এসেছে, তিনি জানিয়েছেন যে মাসখানেক মতো আমরা আমাদের যে জ্বালানি আছে সেই জ্বালানি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে চলতে পারবো। যদি যুদ্ধ লং টাইম থাকে তো সেক্ষেত্রে আমাদের সংকট পড়বে। এখনই কিছু জায়গা থেকে আসলে রেশনিংয়ের কথাও তিনি বলছেন, সচেতনতার কথা বলছেন, আমরা সেগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব। এবং বলে রাখা দর্শক, আমাদের আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন, আমরা তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ, পর্যবেক্ষণ, বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। মাহফুজুর রহমান দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি ইরান বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম, তাকেও দুদিন আগেও তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ, বিশ্লেষণ জানছিলাম। সবাইকে কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং সোহরাব হাসান, আপনি কি আলাপটা শুরু করতে চাই? অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তো, কিন্তু এখন সব ছাপিয়ে একটা প্রশ্ন সবাই চিন্তা করছেন যে কে হতে যাচ্ছে ইরানের সুপ্রিম লিডার। আমরা মুস্তফা খামেনির কথা শুনতে পাচ্ছি, আয়াতুল্লাহ আরাফির কথা শুনতে পাচ্ছি, সাইদ হাসান খোমেনির কথা শুনতে পাচ্ছি। এই যে নামগুলো শোনা যাচ্ছে, আপনার মনে হচ্ছে কি না এই বিভিন্ন নামগুলো ইন্টারন্যাশনালি ছড়িয়ে দিয়ে আসলে পশ্চিমাদের একটু বিভ্রান্ত করতে যাচ্ছে, আলাদা করে যেন টার্গেট করতে না পারে? কারণ বলে তো দেওয়া হয়েছে যেই দায়িত্ব নেবে তাকেই আসলে খুন করবে যুক্তরাষ্ট্র। মানে আপনার ধন্যবাদ। সহ আলোচকদের শুভেচ্ছা। ট্রাম্প যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, অন্যায্য অন্যায় যুদ্ধ একটি জনগোষ্ঠীর উপর, এটি না যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর যুদ্ধ থামিয়ে দিয়েছে। প্রথমত হচ্ছে যে আরেকটি রাষ্ট্রের তিনি যে পর্যায়েরই নেতা হোক, সর্বোচ্চ নেতা হন বা সাধারণ নেতা হন, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, তাকে হত্যার অধিকার কে দিল? একদম। তা অন্য কোনো দেশের কোনো নেতা যদি বলে যে যুক্তরাষ্ট্র তার জন্য হুমকি, আর সুতরাং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তিনি হত্যা করবেন? তিনি কি যুক্তরাষ্ট্র থেকে তুলে নিয়ে এসে নিজের দেশে কারাবন্দি করবেন? আসলে পৃথিবীটা চলছে এক উন্মত্ততার মধ্য দিয়ে। আমরা সভ্য দাবি করি, কিন্তু এসব হচ্ছে অসভ্যতা, বর্বরতা, জঘন্য অপরাধ। সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করেছে। রেজিম চেঞ্জ, যুক্তরাষ্ট্রকে কে দায়িত্ব দিয়েছে সারা বিশ্বের রেজিম চেঞ্জ? তারা ইরাকে রেজিম চেঞ্জ করেছে, লিবিয়ায় করেছে, আফগানিস্তানে করেছে, কী লাভ হয়েছে? শেষে কিন্তু পাত্তারি গোটাতে হয়েছে। ইরান সাময়িকভাবে বিপদগ্রস্ত হতে পারে, এবং তার অবশ্যই বিপদগ্রস্ত। এতগুলো মানুষ মারা গেছে। প্রথম দিন হামলা করলো একটি স্কুলে, মেয়েদের স্কুলে। তার মানে কত বড় জঘন্য অপরাধ যে স্কুল, হাসপাতাল এবং গাজায় আমরা দেখেছি যে তারা বেছে বেছে স্কুল এবং হাসপাতালে এমনকি যে হাসপাতালে চিকিৎসা দিচ্ছে সেই হাসপাতালও দ্বিতীয়বার না। এটা তো মানে আমরা গাজায় তো বছরের পর বছর, মাসের পর মাস দেখে আসছি। এবং ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই আক্রমণ করেছে, এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তো ইসরায়েলকে রক্ষা করবে, ইসরায়েলের বিরুদ্ধে তো কেউ আগ্রাসন চালায়নি। ইসরায়েল বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগ্রাসন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, নেতা হত্যা, সামরিক কমান্ডারকে হত্যা করেছে। এবং তারাই ইরানে যে যুদ্ধ গত জুন মাসেও কিন্তু 12 দিনের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ইসরায়েলকে জেতেনি, আমেরিকাকে জেতেনি। এবং এবারে যুদ্ধটা চালিয়ে দিল যেদিন, যখন আলোচনা চলছিল। এটা তো রীতিমতো প্রতারণা। যেমনকি আপনি আলোচনা মানে সবার ওইদিকে ব্যস্ত রেখে এদিকে তারা, হ্যাঁ, মানে এটা কি যে করছে, এটার মধ্যে এটা কোনো কূটনীতিতে পড়ে না, কোনো রাষ্ট্রনীতিতে পড়ে না, কোনো কি বলে আধুনিক যে বিশ্ব ব্যবস্থার মধ্যে পড়ে না। একটা ছোট্ট মতামত দেবেন, তারপর আমি আমাদের অনলাইনে অতিথিদের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছিলাম যে বিশ্ব এরকম বর্বরোচিত কিংবা নীতি বিরোধী আগ্রাসনের একটা প্রতিবাদ জানাবে, কিন্তু সেটা ভাবাটা বোধহয় ঠিক হয়নি। কারণ আজকে আমরা দেখতে পেলাম ফ্রান্স,
জার্মানি একই সাথে তারা জানিয়েছে যে তারা আসলে পরিপূর্ণভাবে সমর্থন করছে যুদ্ধে, এবং যুক্তরাজ্য বলেছে তারা পরোক্ষভাবে সাহায্য করবে, অর্থাৎ তাদের দেশে মার্কিন ঘাঁটি যেটা ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করা যায় তারা সেই ঘাঁটিটা ওপেন করে দেবে, সেখানে মার্কিন সেনারা আসতে পারবে। মানে এটা আসলে বিশ্বের জন্য একটা নতুন বার্তা কিনা যে আমরা একটা না, যে ইউরোপীয় দেশগুলো সবসময় আমেরিকার সঙ্গে ছিল, সে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, সুতরাং এতে আমরা অবাক হইনি। বরং স্পেন তার ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, এবং সে কারণে স্পেনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ডোনাল্ড ট্রাম্প। তাই এটি বা এই ঝুঁকি হয়তো অন্য দেশগুলো নেয়নি, আর তাদের সাথে কথা বলে যে আক্রমণ করেছে ইরান যুক্তরাষ্ট্র তা নয়। এখন হচ্ছে যে তাদের সমর্থন সহযোগিতার চেয়ে বড় উদ্বেগের কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এক হচ্ছে সেখানে আমেরিকান ঘাঁটি আছে, ঘাঁটিতে ইরান নিজের আত্মরক্ষার জন্য সেখানে হামলা করতে হয়েছে। এখন ওই দেশগুলো আবার বলছে যে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। এখন এই প্রশ্নের মীমাংসা না হলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে ব্যবহার করে স্থলবাহিনী পাঠায় কিনা, একদম এটাই দেখার ব্যাপার। আমি আসলে আমাদের অন্যান্য অতিথিদের সঙ্গে একটু আলাপ করি, বিশ্লেষণগুলো জানতে চাই, এবং আপনি আলাপের মধ্যে আছেন, যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত আপনি আসলে যুক্ত হতে পারেন। আমি সিরাজুল ইসলাম আপনার কাছে একটু আসতে চাই, তার আগে অধ্যাপক তৌফিক মিথিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমন্ত্রণ আপনাকে। সিরাজুল ইসলাম, একটা বিষয় একটু জেনে নিতে চাই শুরুতে, সুপ্রিম লিডার কে হবেন এটা কি নিশ্চিত হওয়া গেছে কিনা, নাকি এটা নিয়ে ইরান আসলে একটা মাইন্ড গেম খেলছে পশ্চিমা বিশ্বের জন্য, যেখানে অনেকগুলো নাম সামনে আনা হচ্ছে কিন্তু কনফার্ম করা হচ্ছে না, যে কারণে পশ্চিমা বিশ্ব বলেই দিচ্ছে যে যাকে সুপ্রিম লিডার বানানো হবে তার উপরে আসলে আক্রমণ চালানো হবে। কি হচ্ছে যদি আপনি একটা ছোট্ট পর্যবেক্ষণ আমাদেরকে দিয়ে দেন। ধন্যবাদ রাকিব হাসান আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সবাইকেই, ৭১ টেলিভিশন যারা দেখছেন, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিম লিডারকে হত্যার পর নতুন করে সুপ্রিম লিডার নিয়োগের ব্যাপারে ইরান সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে একজনকে মনোনীত করা হবে। কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কোনো ঘোষণা আসেনি। তবে সর্বোচ্চ নেতার ছেলে মোস্তফা খামেনির কথা অনেক জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিয়োগ কনফার্ম করা হচ্ছে এবং ইরানের মিডিয়া থেকে বা ইরানের সরকারের পক্ষ থেকে ইরান অথরিটি যতক্ষণ পর্যন্ত না ডিক্লেয়ার করছে ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কে হলো বা কে হচ্ছে। তবে যেহেতু মোস্তফা খামেনির নাম বেশ উচ্চারিত হচ্ছে এবং অনেকে হয়তো তার উপরে আস্থা রাখতে পারেন, বা বিভিন্ন জায়গা থেকে তার কথা অনেকে বলেই দিচ্ছে যে তিনি হয়ে গেছেন, তো এখনো পরিষ্কার না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ইরান তার পলিসি মতোই কাজ করবে, তবে সর্বোচ্চ নেতার ব্যাপারে আমার মনে হয় না যে খুব লুকোচুরি করবে, কারণ সর্বোচ্চ নেতা নির্বাচিত করার পরে, ঘোষণা দেওয়ার পরে তাকে হত্যা করবে ইরান, আমেরিকা, এটা হয়তো তার নীতি নৈতিকতা, নীতিভ্রষ্ট দেশ বা নীতিভ্রষ্ট সরকার হিসেবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সেই কাজ করতে পারে। কিন্তু ইরান তার স্বাধীন সার্বভৌম এবং মাথা উঁচু করে থাকার যে নীতি, সেই নীতি অনুসরণ করে আমার ধারণা যে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচন করবে, এবং সর্বোচ্চ নেতা নির্বাচন করার পরে এটা ঠিক পরিষ্কারভাবে ওই মাথা উঁচু করেই তারা ঘোষণা দেবে। হ্যাঁ দেবে। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, এটা হয়তো হালকা হতে পারে কিন্তু আসলে প্রশ্নটা যৌক্তিক। অনেকে এটা জানতে চাইছেন যে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট তো অনেক সিকিউরিটি মেনটেন করে একটা বৈঠক করে, সেখান থেকে তারা আসলে পরবর্তীতে জানিয়ে দেয় যে সুপ্রিম লিডার কি হবে। সেই গোপন জায়গার বৈঠকের আপডেট আসলে কিভাবে, কোন সোর্সে বেরোলো, মানে ইন্টেলিজেন্সের কোনো মাধ্যমে, নাকি তাদের মধ্য থেকে এই ৮৭ জনের কেউ একজন তথ্যগুলো দিয়েছে? আমি এটা একটু জানার চেষ্টা করব ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে, এবং নিশ্চয়ই আরও কথা হবে তখন। দর্শক আপনারা আছেন ৭১ জার্নালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ৭১ জার্নালে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলাপে ছিলাম, আবারও আলাপে যাব। তো অ্যাসেম্বলি অফ এক্সপার্টের বৈঠকের খবর বাইরে আসলে কিভাবে বেরোলো? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে ব্যাপার হচ্ছে যে কোনো দেশে যদি কোনো দেশের উপরে গোয়েন্দা বৃত্তি কেউ করতে চায়, তাহলে সেটা তাদের মতো করেই চালায়। আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বে এই গুপ্তচর বৃত্তি, গোয়েন্দা বৃত্তি যাই বলি না কেন সেগুলো চালিয়ে থাকে। এবং ইরান যেহেতু তাদের খুবই বড় প্রতিদ্বন্দ্বী দেশ, এবং আমি সবসময় বলি
যে ইরানের চেয়ে বড় শত্রু দেশ আমেরিকা এবং ইসরায়েলের সামনে আর কেউ নেই, এটা বাস্তবতা। ফলে ইরানের ভেতরে তারা অনেক বেশি তৎপর থাকার চেষ্টা করে এবং এক্ষেত্রে লোকাল এজেন্ট ঠিক করার পাশাপাশি একেবারে সরাসরি সিআইএ মোসাদের গোয়েন্দারাও কখনো কখনো ঢুকে যায়, এমন খবর আসে। আচ্ছা, তো দুঃখজনক হচ্ছে যে এই গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা বৃত্তিতে হানি ট্র্যাপ থেকে শুরু করে অর্থের মায়াজাল সবকিছুই চলে, সবকিছুই ব্যবহার করা হয়। তা কোথায় কাকে কোন জায়গায় কি দিয়ে যে বশ করা যায় তা তো বলা মুশকিল। আবার এটাও ঠিক যে ইরানের ভেতরে ইসলামী সরকার আছে, ইসলামী সরকার ব্যবস্থা আছে, বিপ্লবী সরকার আছে। যেখানে বেশি যত ভালো মানুষ সেখানে বেশি, মানে একটা কথা আছে না যে ইমানদারের উপরে শয়তান বেশি ভিড়ার চেষ্টা করে, একদম। কারণ তাকে যে ইমানদার না তাকে তো বিভ্রান্ত করাই গেছে, আর যে ইমানদার তাকে তো বিভ্রান্ত করার প্রচেষ্টা। তো যেহেতু ইরান একটা শক্তভাবে ইরান এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো দেশ, জি, সেই ক্ষেত্রে এদের ভেতরে আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা বৃত্তি, গুপ্তচর বৃত্তির তৎপরতাটা অনেক বেশি। তাহলে আমি এটা এটা মানে এইভাবেই জায়গাটা আমরা কলকুলেশনে আসতে পারি যে যেহেতু এমনভাবে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যে ইরানের হারের খবর পর্যন্ত পেয়ে যাচ্ছে ইসরায়েল, সেই জায়গা থেকে আসলে আলোচনা কি হচ্ছে, কাকে আসলে সুপ্রিম লিডার বানানো হবে, সেই তথ্যটা আসলে কোনো না কোনোভাবে বাইরে প্রকাশ পাচ্ছে, তাই তো? আপনি আর একবার বলবেন একটু? মানে যেভাবে আসলে গোয়েন্দা জাল বিছিয়ে রাখা হয়েছে, ইরানের ভেতরকার তথ্যগুলো আসলে প্রতিনিয়ত পাচ্ছে, সেই জায়গা থেকে আসলে সুপ্রিম লিডারের আলোচনাটা তারা বাইরে প্রকাশ পাচ্ছে, এমনটাই কি? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু লোকাল এজেন্ট ঠিক করা থাকে তাদের, এবং সিআইএ, মোসাদ বা আদার আদার গোয়েন্দা সংস্থা যারা ইরানের এগেইনস্টে কাজ করতে চায় তাদের তৎপরতা থাকে, সেক্ষেত্রে লোকাল এজেন্টরা যে অনেক কাজ করতে পারবে না বা করে না তা না। সেক্ষেত্রে আমি যতদূর বুঝি যে ইরানের ব্যাপারে গোয়েন্দা বৃত্তি বা গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে ইরানের লোকাল এজেন্ট অনেক বেশি সহযোগিতা করে থাকে বা কাজ করে থাকে। হ্যাঁ, এটা এটা একেবারে সেই কাশেম সুলাইমানি, ইব্রাহিম রাইসি সেই সময় থেকে বারবার এই কথাগুলো উঠে আসছে যে তাদের ভেতরে আসলে ঘাপটি মেরে আছে ইসরায়েলি গোয়েন্দাচর। এইরকম বিষয়গুলো শুধু ইরানের ভেতরে না, সব জায়গায় হয়। যেমন আমি একটা খুব জলজান্ত উদাহরণ দিই। এই যে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার দপ্তরের একেবারে চিফ অফ স্টাফ তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কেন? সে ইরান এবং হামাসকে বা ইসরায়েল বিরোধী যে শক্তি তাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়েছে। খেয়াল করুন, নেতানিয়াহুর চিফ অফ স্টাফ। আবার এমনও আছে যে ইসরায়েলের একজন মন্ত্রীকে জেলে রাখা হয়েছে এখন। কারণ কি? ইসরায়েলের একজন মন্ত্রী, তাকে জেলে রাখা হয়েছে, জেল দেওয়া হয়েছে, কারণ সে ইরানকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে ডকুমেন্ট দিয়ে হেল্প করছিল, গোয়েন্দা বৃত্তি করছিল ইরানের পক্ষে, ইসরায়েলের ভেতর থেকে। আচ্ছা, তার মানে এই তৎপরতাগুলো, এই তৎপরতা সবাই সবার ভেতরে চালাই, ব্যাপারটা এরকম। একদম পরিষ্কার। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে, আপনি আছেন আমাদের সঙ্গে। মাহফুজুর রহমান, অনেকগুলো বিষয় আসলে আপনার কাছ থেকে জানার আছে। প্রথমত, অনেকে এটা বোঝানোর চেষ্টা করছেন যাকে আসলে সুপ্রিম লিডার করা হবে ইরানের পক্ষ থেকে, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের একজন ব্যক্তি হবেন। অনেকে এটা মনে করছেন ভেনিজুয়েলায় যে মডেলটা তৈরি করেছেন ঠিক একই মডেল ইরানে আসলে তৈরি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এটা নিয়ে অনেকের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এবং যারা বিশ্লেষক তাদের মধ্যেও মতভেদ আছে। আপনার পর্যবেক্ষণটা একটু জানাবেন। সাথে এটাও বলে রাখি যে 4 দিনে প্রায় $200 কোটি সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে এই যুদ্ধটা আসলে এই দেশটার কতদিন বড় করবে? দুটো বিষয় করতে। জি, ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথমে দিই। জি, যুক্তরাষ্ট্র সম্ভবত যুদ্ধের যে ব্যয় হবে সেটা নিয়ে খুব একটা চিন্তা করছে না, কেননা আমার ধারণা যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যারা যুক্তরাষ্ট্রের মিত্র, তাদের কাছ থেকে সে এই খরচটা উঠিয়ে নেবে। আচ্ছা আর এটা আমি অনুমান করছি। আচ্ছা, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, বাট সম্ভবত তাই করা হবে। আর প্রথম যে প্রশ্নটা করেছিলেন, আমার ঠিক মনে হয় না যে সুপ্রিম লিডার কে হবেন সেটা বাইরে যেভাবে প্রচার হয়েছে
সেটা কোনো গোয়েন্দা মারফত হয়েছে, হতে পারে কিন্তু মনে হয় না। কারণ হলো কি, প্রত্যেকটা দেশেরই তো লিডারশিপের একটা হায়ারার্কি থাকে, সেইখানে কম বেশি সবাই একটা অনুমান করতে পারে। বিশেষ করে যারা সেই দেশের গতি প্রকৃতি রাজনীতি এগুলি অনুসরণ করে, তাদের পক্ষে এটা অনুমান করা আরো সহজ। ইরান হয়তো এখন এমন নেতৃত্ব বেছে নিতে চাইবে যে কেবলমাত্র তাদেরকে ধর্মীয়ভাবে গাইড করবে তা না, বরঞ্চ এরকম সংকটের সময় যে লিডারশিপ দিতে পারবে এবং একই সঙ্গে দেশের মোরাল আপনার বিল্ড আপ করতে পারবে, এই ধরনের কোনো নেতাকে তারা হয়তো বেছে নেবে। আমি ঠিক জানি না যে এটা আলী খামেনির সন্তান হবেন বা তার নাতি হবেন বা অন্য কেউ হবেন কিনা, সেটা স্পষ্ট আমি বলতে পারবো না। বাজারে যে সমস্ত নাম আছে, আমার মনে হয় এদের মধ্যে থেকে যেই আসুন, যেহেতু প্রতিষ্ঠান হিসেবে ইরানের সেই সুপ্রিম কমান্ডার যিনি হন, তিনি নিজে একটা প্রতিষ্ঠান এবং তার পেছনে একটা প্রাতিষ্ঠানিক শক্তি থাকে, সুতরাং এখানে ইন্ডিভিজুয়ালটা হয়তো বা অত বড় ফ্যাক্টর হবে না। কিন্তু যেহেতু ইরান একটা সংকটের মধ্যে আছে, সুতরাং এইখানে তার নেতৃত্ব গুণটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। খুব স্পষ্ট বক্তব্য। আমি আরেকটা ছোট বিষয় আপনার সঙ্গে আলাপটা করবো এবং পরবর্তীতে সেই ধরেই অধ্যাপক মিথিলের কাছে আসবো। মাহফুজুর রহমান, একটা বিষয় একটু আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম, ওয়াশিংটন পোস্টে তো এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এবার কুর্দি সেনাদেরকে ফান্ডিং করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, যাতে করে স্থল অভিযানে তারা একটা বড় ভূমিকা রাখতে পারে। এটা একটা বড় মাথা ব্যথা হতে পারে কিনা ইরানের জন্য? না, অবশ্যই। ডোনাল্ড ট্রাম্প যেহেতু রেজিম চেঞ্জের কথা বলেছে, এই কথাটা সে হঠাৎ করে বলেনি। এগুলো তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং রেজিম চেঞ্জের পরিকল্পনা আছে বলেই এবারের যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিটা রয়ে গেছে। তো রেজিম চেঞ্জ তো এমনি এমনি হয়তো হবে না, তার জন্য অবশ্যই তারা বিভিন্নভাবে ইরানে যে সমস্ত বিরোধী আছে তাদেরকে হয়তো একত্রিত করার চেষ্টা করবে, কিংবা এর মধ্যে থেকে তাদের সুইটেবল কোনো লিডার তারা বের করে নিয়ে আসার চেষ্টা করবে। এবং অনেকে যাকে আপনার ডিসকার্ড করে দিচ্ছে, এমনকি রাজতন্ত্র ফিরিয়ে আসতে পারে। কারণ আপনি যদি একটু খেয়াল করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ইরান নাৎসিদের পক্ষ অবলম্বন করেছিল, যে কারণে যুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ইরানে চলে আসে এবং সেই কারণে তখন বামপন্থীরা শক্তিশালী ছিল। কিন্তু অ্যালাইড পাওয়ার যারা ছিল তারা সেইটা খেয়াল করে এবং খেয়াল করে সোভিয়েত ইউনিয়নের খপ্পর থেকে ইরানকে রক্ষা করার জন্য তখন সেখানে আবার কিন্তু রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সেইবার আপনার কনস্টিটিউশনাল মনার্কি আসে, যাতে কেবলমাত্র মানে টিটুলার হেড হিসাবে তাদের শাহ থাকে, কিন্তু সেখানে একটা আপনার পার্লামেন্ট ছিল। এবং তখন আপনি যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক, ওই পার্লামেন্টে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ইরানের তেলটা জাতীয়করণ করা হবে, এবং সে সম্ভবত সোভিয়েত প্রভাবে এটা করেছিল, কিন্তু ওই সিদ্ধান্তটা নিয়েছিল বলেই যুক্তরাষ্ট্র তখন কিন্তু সেই সরকারের পতনের জন্য সিআইএ কে নিযুক্ত করে, সরকারের পতন হয় এবং আবার সেই অ্যাবসলিউট মনার্কিতে ইরান ফিরে যায়। এবং ফিরে গিয়েই তারা 25 বছরের একটা চুক্তি করেছিল যে ব্রিটিশ এবং অন্যান্য যুক্তরাষ্ট্রের যে সমস্ত অয়েল কোম্পানিগুলো আছে তাদের একটা কনসোর্টিয়াম, ইরানের 50% তেলের মালিকানা তাদের হাতে থাকবে, বাকি 50% ইরানের কাছে থাকবে, এবং এটা 25 বছর চালু ছিল। সুতরাং এইবারও সেই ধরনের যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিশ্চয়ই আছে। আমরা হয়তো এখনো সেগুলো দেখছি না, কিন্তু পরবর্তীতে কিছুদিনের মধ্যে হয়তো সেগুলো খোলাসা হবে। আমি একটু অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের কাছে যেতে চাই, এবং সোহরাব হোসেন, আপনি নিশ্চয়ই আলাপের মধ্যে আছেন, যে কোনো বিষয় আপনি জানতে চাইতেই পারেন। অধ্যাপক মিথিল, প্রথমত একই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। এরকম যারা আসলে সরাসরি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত না, বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে নানা রকমের নাম শোনা যায়, রাষ্ট্রের অনেক বড় নেতা, বিশ্ব নেতারা তাদেরকে ফান্ডিং করেন প্রতিপক্ষের উপর আঘাত হানার ক্ষেত্রে। এবার আমরা কুর্দির কথা একেবারে স্পষ্ট করে জানতে পারলাম। শিরোনামে আমরা দেখেছি যে কুর্দি সেনাদেরকে আসলে মোটামুটিভাবে স্থল অভিযানের জন্য যা যা করা দরকার সমস্ত লজিস্টিক সাপোর্ট আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দেবে। এটা আসলে যুদ্ধকে কোন দিকে মোড় করবে একটু জানাবেন। পাশাপাশি ঠিক এই মুহূর্তে রেজিম চেঞ্জ করা নিয়ে যেই বয়ানটা আসলে ডোনাল্ড ট্রাম্প করছেন, খোদ ইরানের জনগণ আসলে কতটা চায় এই রেজিমটা বদলা, কতটা আসলে তাদের দিক থেকে
ডোনাল্ড ট্রাম্পের এই কর্মযোগের প্রতি সমর্থন আছে, যদিও নাশকতার প্রতি কারো সমর্থন নেই। তবে আয়াতুল্লাহ খামেনি যে রেজিম সেটা বদলাক, ইরানের জনগণ আসলে কতটা চায়? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ৭১ টিভিকে এরকম সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনার আয়োজনের জন্য। প্রথমত আমি যেটা বলতে চাই, এটা কোনো দেশের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে না অন্য দেশের রেজিম চেঞ্জ করার। যেখানে বিশ্ব মোড়লের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি বা আপনার দেশ অন্য দেশের রেজিম চেঞ্জ করবেন, যেটা করেছে ভেনেজুয়েলাতে, যেটা করেছে ইরাকে, যেটা হয়েছে আফগানিস্তানে, যেটা হয়েছে আমরা সবাই জানি লিবিয়াতে। আমার প্রশ্ন হচ্ছে, কোন দেশের রেজিম, কোন দেশের নেতৃত্ব কি হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ। আমার কাছে মনে হয় আমরা আনসিভিলাইজড ওয়ার্ল্ডে চলে গেলাম, যেখানে আমরা দেখেছি অন্ধকার যুগে জোর যার মল্ল তার জি। ব্যাপারটা কিন্তু এমন দেখা যাচ্ছে। সিভিলাইজড ওয়ার্ল্ডে 21st সেঞ্চুরিতে কেউ কারো দেশে ঢুকে রেজিম চেঞ্জের নামে এই পবিত্র রমজান মাসে শত শত স্কুলগামী বাচ্চাদের হত্যা করে রেজিম চেঞ্জের যে কথা বলে, তার মুখে আর যাই হোক মানবতার কথা শোভা পায় না, তার মুখে আর যাই হোক গণতন্ত্রের কথা শোভা পায় না। গণতন্ত্রের কথা একদিকে আমরা বলছি, আমরা মানবতার কথা বলছি, আবার মানবতা বিপন্ন করছি, আবার সেখানে গণতন্ত্র ইন্ট্রোডিউস না করে রাজতন্ত্রকে আমরা প্যাট্রোনাইজ করছি। আসলে সত্যিকার অর্থে যেটা আমি বলবো, যে আব্রাহাম লিঙ্কনের সেই ইউনাইটেড স্টেটস, যে মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, ওনাদের কাছে যদি এই আচরণগুলো আমরা দেখি, আমরা সত্যি হতবাক, বিস্মিত হই। আমাদের আসলে তখন মানে গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের definition- অবস্থান নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, কিন্তু দিন শেষে মেনে নিতেই হচ্ছে, কারণ তারা আসলে এই ভূখণ্ডের সবচেয়ে ক্ষমতাধর একটি দেশ। কিন্তু আমি যেটা জানতে চাই আপনার অবজারভেশন থেকে, যে কুর্দি বলে যে সেনারা এখন ফিল্ডে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আসলে যুদ্ধের মোড়টা কোন দিকে ঘোরাবেন? আসলে সত্যিকার অর্থে দেখেন, আমি কেন আপনার ওই কথাতে না যে ওটা কেন বললাম, একটাই কারণ। আপনি দেখেন, হামাস বা হিজবুল্লাহকে যখন এরা সাপোর্ট করে, তখন কিন্তু বলা হয় সন্ত্রাসী সংগঠনকে সাপোর্ট করছে। একদম। আসলে ইসরায়েল এবং আমেরিকা কেন সেটাকে করছে? তাহলে তো সবরীতি কাজ করছে। ওরা যেটাকে বলছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, ইরান যেটা করছে, ইরানকে ব্লেম গেম করেছে এতদিন, আজকে ওনারা নিজেই করছে। এখন করছে স্বাভাবিকভাবে, ওরা যেহেতু যে মিশনে নেমেছে, ওদের উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক সাকসেস স্টোরি আনা, এবং সেজন্যই কিন্তু কুর্দিকেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে এবং সেইভাবে সহযোগিতা করে, যাতে ইন্টারনাল ক্লেশে যখন স্বাভাবিকভাবেই ইরান যে ক্ষমতাসীন আছেন, যে ইসলামিক খামেনির নেতৃত্বে যে সরকার আছে, বিভিন্নভাবে যাতে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল, বুঝতে এবং পারছি। ইন্টারনালিও বিধি রাখার জন্যই কিন্তু এটা করছে। এবং এটা যে করছে, এটা তো প্ল্যান অফ গেম ছিল, আগে থেকে ডিজাইন করা ছিল। এটা এখন হয়তো আমরা দৃশ্যমান দেখছি কুর্দির জি। ইস্যুটা, কিন্তু এটা কিন্তু আগে থেকে ওদের ডিজাইনে ছিল যে এটা একদম। এটা ওরা করবে। কারণ ওরা যখন দেখছে কোনোভাবে নাজেহাল না, কোনোভাবেই পর্যদস্ত করতে পারছে না জি। ইরানকে বাইরে থেকে, তার পাশাপাশি ওরা তখন ইন্টারনাল কনফ্লিক্টের জন্যই কুর্দিকে সহযোগিতা করছে একদম বলে আমি মনে পরিষ্কার। করি। অধ্যাপক মিথিল, আপনি কি মনে করেন যে কুর্দিরা যদি এই যুদ্ধে অংশ নিয়ে থাকে, বা তারা তো আগে থেকেই বিদ্রোহ করে আসছিলেন, জি। ইরানে একটা গৃহযুদ্ধ অবস্থা তৈরি হতে পারে কিনা? এটা যথার্থই বলেছেন। দেশে যখন বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো এই যুদ্ধকালীন অবস্থায়, ইরান নিজেই এখন দুটো দেশের সাথে, আমি বলবো না শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অ্যালায়েন্সও কিন্তু সার্বিক সহযোগিতা করছে। ইরান এককভাবে সেই যুদ্ধ করছে, তার মাঝে ইন্টারনাল যে কুর্দি বাহিনী আছে সেটার সাথে আবার যখন যুদ্ধে নামা, তার মানে হচ্ছে গৃহযুদ্ধের আশঙ্কা এখানে বেরিয়ে যাচ্ছে।
আমার কাছে মনে হয় গৃহযুদ্ধের দিকেই যেতে পারে। এবং একইভাবে আমরা একই চিত্র কিন্তু দেখেছি, সেটা আপনি যদি দেখেন সিরিয়াতে যেটা করেছে, সিরিয়াতেও কিন্তু ইন্টারনাল কনফ্লিক্ট বাড়িয়ে দেওয়ার জন্য বিদ্রোহী গ্রুপদের কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহযোগিতা করেছে। এবং আমরা দেখেছি এই ইন্টারনাল ক্ল্যাশ এখনো সিরিয়া এবং ইরাকে অব্যাহত রয়েছে। একইভাবে একই কাজটা ওরা করতে চাচ্ছে এখন ইরানে। খুব স্পষ্ট বক্তব্য। এখানে সিরাজুল ইসলাম কিছু যুক্ত করবেন কিনা, কারণ বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে আসলে কুর্দি ইস্যুতে ছোট্ট একটা অবজারভেশন নিতে চাই, কারণ ইরান দেশটিতে দীর্ঘ সময় আপনি ছিলেন এবং আপনার কাছে এই পরিবেশটা খুব ভালো মতো আপনি জানেন, সেই জায়গা থেকে একটু বলবেন। জি সিরাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? যে একটু একটু জোরে বলবেন, আমি শুনতে পারি না। ইরানের আচ্ছা। জনজীবনটা একটু জিজ্ঞেস হ্যাঁ করেন। হ্যাঁ ইরানের জনজীবন, হ্যাঁ, ইরানের জনজীবন। সাধারণ আপনি চাইলে মানুষের কি আপনি চাইলে বলতে পারেন সিরাজুল ইসলামকে। সিরাজুল ইসলাম আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আছে। জি। আচ্ছা সিরাজ ইসলাম, আপনি ইরানের এই যে যুদ্ধ অবস্থায় সেখানকার জনজীবন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি কোন পরিস্থিতিতে আছে এবং কোন দিকে যেতে পারে, মানে আরো সামনে বিপর্যয় আসতে পারে কিনা, জি যদি যুদ্ধ ধন্যবাদ সৌরভ ভাই। প্রলম্বিত হয়? সৌরভ ভাইয়ের সাথে গতকালকেই তো দেখা হলো আমার চ্যানেল 9-এ। যাই হোক, যে যুদ্ধ পরিস্থিতি আছে এর ভিতরে যে ডক্টর অধ্যাপক মিথিল মিথিল সাহেব যেটা বললেন, তৌফিকুল ইসলাম মিথিল সাহেব বললেন যেটা, এটা খুবই সঠিক কথা বলেছেন। আমি এই প্রসঙ্গটা একটু বলি, কুর্দি বিষয়টা, তারপরে সৌরভ ভাই আপনার প্রসঙ্গে আসছি। কুর্দি বিষয়টা এই আমেরিকা এই মুহূর্তে যে কারণে টানতে চাইছে সেটি হচ্ছে যে ইরাক, সিরিয়া, তুরস্ক এবং ইরান, এই প্রত্যেকটা দেশের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিদের বসবাস। তার মানে এই চারটা দেশ কিন্তু একেবারে গোল করে ঘুরে চারপাশে অবস্থিত। ইরাক থেকে একটু, ইরান থেকে পশ্চিমে গেলে তুরস্ক, তুরস্ক থেকে দক্ষিণে গেলে সিরিয়া, সিরিয়া থেকে পূর্বে আসলে ইরাক, একদম মানে চতুর্ভুজের মতো এই চারটা দেশ অবস্থিত এবং প্রত্যেক দেশের সীমান্তে কুর্দিদের অবস্থান। এই সীমান্তবর্তী এলাকাটা একটা বিরাট একটা এলাকা। এই এলাকাটা যদি কুর্দিরা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখানে আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিটা গাড়া খুব সহজ হয় এবং এই জায়গা থেকে একেবারে পুরো বিশ্বকে পুরো মিডল ইস্টকে ওয়াচ করার একটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। যার কারণে সুদীর্ঘ কাল ধরে এরা এই কুর্দি ইস্যুটাকে খাড়া করেছে, কুর্দি ইস্যুটা চালু করেছে এবং এদেরকে পেট্রোনাইজ করে, অস্ত্র দেয়, সহযোগিতা করে। এমনকি ইরাকের যে কুর্দি অঞ্চল, যেটা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল, এই অঞ্চলে ইসরায়েলের বিভিন্ন দপ্তর আছে গোপনে, এবং আমেরিকার দপ্তর আছে, সিআইএর দপ্তর আছে, মোসাদের দপ্তর আছে, এবং আমেরিকা বিশেষ গুরুত্ব দিয়ে এখানে ঘাঁটি, সামরিক ঘাঁটি গড়েছে এবং তাদের কনসুলেট আছে। এত বেশি গুরুত্ব দেয় ইরান, একেবারে ইরানের সীমান্তে সেটা। তো এই যে কুর্দি ইস্যুটা টানা হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস একটা ইস্যু। যদি এই ইস্যুটা টানে তাহলে আবার অন্য একটা সুবিধা পাবে ইরান। তখন সিরিয়া, ইরাক এবং তুরস্ক এই ইস্যুতে তারা আবার একাট্টা হবে, ইরানের পক্ষে অবস্থান নেবে, কারণ এই কুর্দি ইস্যু জ্যান্ত করলেই প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে যদিও ইরানকে কুর্দি দিয়ে ধ্বংস করতে চাইবে বা একটা বিরাট রকমের কেওয়াস তৈরি করতে চাইবে, কিন্তু কুর্দি ইস্যুটা আনলে আঞ্চলিক দেশগুলো আবার এই বিষয়টা নিয়ে মনে হয় একটা হতে পারে। যা হোক, বর্তমানে ইরানের ভেতরে যে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, সৌরভ ভাইকে বলি, এই যুদ্ধটার কারণে নিশ্চয়ই ইরানের অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে। ইরান তো এমনিতেই নিষেধাজ্ঞার ভেতরে থাকা একটা খানিকটা মানে নিয়ন্ত্রিত অর্থনীতির ভিতরে থাকা একটা দেশ। তো তারপরেও আমি যেটা বলি, সামাজিকভাবে সবকিছুর দিক দিয়ে তো ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই, কিন্তু ইরানিরা একটা কাজ কোনো মতেই ছাড়বে না। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, যেমন সর্বোচ্চ নেতার ব্যাপার যেটা ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেবেন, প্রশ্ন ওঠে না, ইরানিরা এটা কোনো মতেই মানবে না। আবার ইরানিদেরকে একেবারে হাত পা বেঁধে তাদের ভেতরে একটা গৃহ যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা, এইগুলো মোকাবেলার জন্য যথেষ্ট শক্তি সামর্থ্য আছে ইরানের ভেতরে বলে আমি জানি, আমি বিশ্বাস করি। তার মানে আপনি এখনকার পরিস্থিতি দেখে অন্তত এটা আপনি বুঝতে পাচ্ছেন যে এটার পরিস্থিতি আসলে আফগানিস্তান বা ইরাকের মতো হবে না, তাই তো?
না না, আফগানিস্তানের এখানে তো হওয়ার প্রশ্ন ওঠে না, বরং ব্যাপারটা উল্টাও হতে পারে। বুঝতে পারছি। যেমন তৌফিক মিত্তল, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, ছোট করে, জি। আসলে ওয়েস্টের যে কনসেপ্ট ওরা যেটা করছে প্রত্যেকটা দেশে, আপনি দেখেন 200 বছর আমাদের গোলামি করতে হয়েছে ব্রিটিশদের, ওরা একটা পলিসি অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে সোসাইটিকে ডিভাইড এন্ড রোল পলিসি। আচ্ছা। এরই মাধ্যমে কিন্তু হিন্দু মুসলিম কনফ্লিক্ট করে আমাদেরকে 200 বছর শাসন করেছে। আবার একইভাবে ধর্মের মধ্যে বিভাজনের জন্য ওরা যে শিয়া সুন্নির কনসেপ্টটা, সেটা কিন্তু ওয়েস্টের একটা সৃষ্টি। ওয়েস্ট প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা করে, ওরা সোসাইটিকে এবং দেশকে বিভাজনের জন্য সবসময় এই থিওরিটাই ফলো করে, যেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা কমন থিওরি, ডিভাইড এন্ড রোল পলিসি, এবং সেটাই করছে, নতুন কিছু না। ওয়েস্ট কিন্তু কখনো, আপনি দেখেন খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু অনেকগুলো ডিভিশন আছে, ওরা কিন্তু এগুলোকে প্যাট্রোনাইজ করছে না, এগুলোকে কিন্তু কোনোভাবেই ওরা কনফ্লিক্ট পার্সপেক্টিভে নিচ্ছে না। কিন্তু অন্য ধর্মের যারা ওদের প্রতিপক্ষ, যাদেরকে ওরা প্রতিপক্ষ ভাবে, সবসময় ওদের কাজ হচ্ছে ডিভাইড এন্ড রোল পলিসি করে ওই সোসাইটিতে, ওই দেশে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করা। একদম একদম। আমি আসলে একটা বিরতিতে যাব। যখন কোনো ঘটনা ঘটে, হ্যাঁ। ওরা বলে মানবতার কথা, ওরা বলে মানবতা বিপন্ন হয়েছে, বাট ওরা কিন্তু শত শত স্কুল গোয়িং চিলড্রেন, মহিলাদের কিন্তু হত্যা করছে, সেখানে কিন্তু মানবতা বিপন্ন হচ্ছে না। না, এটা আমরা দেখেছি গেল পরশুদিনই ফার্স্ট লেডি, মার্কিন ফার্স্ট লেডি, তিনি আসলে বলেছিলেন যে শিশুদের উপরে নিপীড়ন কোনোভাবে কাম্য না, কিন্তু তখন আসলে ঠিক ওই মুহূর্তে ইরানে শিশুদের উপরে হামলা হচ্ছে। আমি নিশ্চয়ই ফিরবো বিরতির পর, এবং আমি একটু মাহফুজুর রহমান একটা বিষয়ে আপনাকে প্রশ্নটা করে রাখতে চাই। একটু আগের খবর যে তুরস্ক এবং ইরান সীমান্তে এখন কালো পতাকা উঠছে, এবং সেখানে আসলে আঙ্কারার ওপরে তেহরান একটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে তুরস্ক, এবং সেই জায়গা থেকে তুরস্কের স্টেটমেন্ট হচ্ছে ইরান কৌশলগত ভুল করলো, এর জবাব তাদেরকে পেতে হবে। মানে এই ভয়েসটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পাচ্ছি? তুরস্ক এবং ইরানের মধ্যে সম্পর্ক খুব যে স্বাভাবিক চমৎকার ছিল সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু এই ঘটনা নতুন করে আসলে নতুন কোনো কিছু দেখাবে কিনা আমাদেরকে, আমি একটু প্রশ্নটা করে রাখি, বিরতির পর এসে উত্তরটা খোঁজার চেষ্টা করব। আরও একটা বিরতি নিচ্ছে ৭১ জার্নালে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফিরলাম বিরতির পর, আপনারা আছেন ৭১-এ, চলছে ৭১ জার্নাল। আরও একবার আরবে যেতে চাই। মাহফুজুর রহমান, একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে। তুরস্কের মার্কিন ঘাঁটিতে ইরানের এই হামলা, তুরস্কের যেই কঠোর বার্তা, কৌশলগত ভুল করলো ইরান, এরকম একটা স্টেটমেন্ট দেয়া, মানে কি দেখছেন আসলে অন্তত এই দুই দেশের সমীকরণে? তারপর আরো কিছু বিষয় জানার চেষ্টা করব। জি, এই আক্রমণের পরে ইরানের দিক থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, সুতরাং এটা ঠিক বোঝা যাবে না যে ইরান কি ইচ্ছাকৃতভাবেই ওই টার্কিতে যে ইউএস এয়ার বেজ আছে সেটাকে টার্গেট করেছিল কিনা, অথবা এটা ভুল হয়েছিল কিনা তাদের পক্ষে। কেননা অন্য যে কোনো দেশকে আক্রমণ করার চাইতে তুরস্ক বা তুর্কিকে আক্রমণ করা কিন্তু যথেষ্ট ঝুঁকির, কারণ তুর্কি কিন্তু একটা ন্যাটোর সদস্য দেশ, জি, এবং ন্যাটোর চুক্তিতে ওই যে একটা আর্টিকেল 4 আছে যেখানে বলা আছে যে এক দেশকে আক্রমণ করলে তাদের সদস্য দেশ, অন্য দেশগুলো সেখানে এগিয়ে আসবে। সুতরাং সেই ক্ষেত্রে পুরা ন্যাটো কিন্তু তখন ইরানের বিরুদ্ধে চলে যাবে। সুতরাং আমি মনে করি কৌশলগতভাবে অবশ্যই এটা ভুল, যদি ইরান প্রকৃতই তুরস্কের মাটিতে আক্রমণটা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং এটা কিন্তু ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাই এই মিসাইলটাকে অকার্যকর করেছে। জি। একটা বিষয় একটু বলবেন। হ্যাঁ, ইরানের ব্যাখ্যার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আমি কি এখানে একটু বলবো? হ্যাঁ বলতে পারেন সিরাজুল ইসলাম। দেখেন, আমি যতদূর খবর পেয়েছি, এই মিসাইলটা সাইপ্রাসের ঘাঁটিতে মারতে চেয়েছিল, এইটা তুরস্ক। আচ্ছা সিরাজুল ইসলাম, আপনি যদি আপনার ভিডিওটা একটু অন করেন, আপনাকে একটু দেখতে চাই, আমরা আসলে দেখতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, হ্যাঁ, এবার তো হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ ঠিক পাচ্ছি, আছে। জি বলুন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই মিসাইলটা কোনো মতেই তুর্কির উপরে মারেনি, বা তুর্কির উপরে মারার কোনো ইচ্ছা তাদের ছিল না, মারেনি। এই মিসাইলটা ছুঁড়েছে সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে, কিন্তু মাঝপথে তুরস্ক এটাকে শুট ডাউন করেছে, এবং এই নিয়ে ইতিমধ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছে, এবং এই নিয়ে দুই পক্ষ আরো আলাপ আলোচনা করবে, এবং যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয় এই বিষয়টা নিয়ে ইরান এরই মধ্যে তৎপর আছে। আচ্ছা, মাহফুজুর রহমান, আপনি কি কিছু যুক্ত করবেন? তাহলে আমি অন্য আলাপে যেতে চাই। জি,
না, আমি ইরানের ব্যাখ্যা শুনিনি, সুতরাং এটা আমি জানতাম না। যদি ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে তো অবশ্যই ব্যাখ্যাটা তো আমরা শুনলাম। আচ্ছা, আমি আরেকটি ইস্যুর কথা বলতে চাই এবং শুরুটা করতে চাই সোহরাব হোসেন আপনাকে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিমুখী যে সংঘর্ষটা চলছে, যুদ্ধটা চলছে, সবচাইতে বড় ধরনের বিতর্কিত বক্তব্যগুলো, অবস্থানগুলো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা গণমাধ্যমগুলোর। আমরা এক একটা গণমাধ্যমের একটা ন্যারেটিভ দেখতে পাচ্ছি এবং যখন আসলে আমরা সিএনএনের খবর দেখছি তখন বোঝা যাচ্ছে যে ইরান দখল করা বা শেষ করা কেবল সময়ের ব্যাপার। আল জাজিরাতে আমরা উল্টো আবার তথ্য পাচ্ছি, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 200 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে 4 দিনে এবং যুক্তরাষ্ট্র আসলে একটা মিত্র দেশগুলোর কাছ থেকে সলিউশন চাচ্ছে, সমাধান চাচ্ছে, আর্থিকভাবে সমর্থনও চাচ্ছে। মানে কোনটা আমরা বিশ্বাস করব? না, প্রথমত হচ্ছে পশ্চিমা যে ন্যারেটিভ বয়ান, সেটি শুধু এই ইরান যুদ্ধে নয়, এর আগে ইরাক যুদ্ধে, লিবিয়ায়, আফগান যুদ্ধে সবসময় কিন্তু তারা এই বয়ানটা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েল যখন গাজার গণহত্যা চালাচ্ছিল সেখানেও তার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছে যে ইসরায়েল আত্মরক্ষার জন্যই তার উপর, যেহেতু হামাস হামলা করেছে, হামাস যুদ্ধবন্দী করেছে ইসরায়েলের সেনাদের, এ কারণে হামলাটা। এখন পশ্চিমা আমাদের তো যেটা আপনি বলছেন আল জাজিরা, এর বাইরে আমাদের তো কোনো এই পূর্বে পশ্চিমের বাইরের প্রাচ্যের এরকম কোনো শক্তিশালী মাধ্যম নেই। এমনকি জাপান, চীন, ভারত, এসব বড় দেশগুলোর যে সব মাধ্যম তারাও এই বিষয়টি, ইরান যুদ্ধের বিষয়টি খুব গুরুত্ব দিয়েছে বলে মনে হয় না। সুতরাং আমাদের এখন বিশ্লেষণ সবশেষ বিরতির পর আবারও ফিল্লাম ৭১ জানালে এ পর্যায়ে আমরা আবারও আলাপে যাব। তবে তার আগে সকালে যে পত্রিকাগুলো আপনারা হাতে পাবেন তার একটা শিরোনামগুলো একটু দেখে নিতে চাই দর্শক। দৈনিক যুগান্তর সকালে এই ছবিটা আপনারা দেখবেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া তেহরানের একটা পুলিশ স্টেশন, যেখানে হতাহতের জন্য দোয়া করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্যরা। আমরা আমাদের প্রতিবেদনও এটা দেখিয়েছি। জ্বালানি সংকট, ডিজেল বিক্রিতে রেশনিং। দৈনিক ইনকিলাব, ইহুদি নাসারাদের দাঁত ভাঙা জবাব ইরান ও হিজবুল্লাহর। এটা মোটামুটিভাবে একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং বলা হচ্ছে 4 দিনের যা যা ঘটেছে সব কিছু নিয়ে এই প্রতিবেদনটা। ইশতিয়াক মাহমুদের প্রতিবেদন। জি, খবরের কাগজ, এখানেও আমরা ইরানের পাল্টা হামলার ছবি দেখতে পাচ্ছি। এখানে আসলে শিরোনামটা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে আসলে হামলাটা হয়েছে। মূলত এখানেও একটা মার্কিন ঘাঁটি আছে, সেটা টার্গেট করে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্ক, যেটা নিয়ে আমরা একটু আগে আলাপ করছিলাম। নির্বাহী বিভাগকে অবজ্ঞা করা হয়েছে এনবিআর ভাঙার অধ্যাদেশে, এরকম একটা প্রতিবেদনও আমরা দেখব সকালে। বণিক বার্তা, খুবই টাচি একটি ছবি। সিরিয়ার কামিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের পাশে একটা শিশু। অনেক বার্তা দেয় আসলে একটা ছবি। আমরা দেখে নিলাম আসলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে 86% কমে এসেছে। এটা নিচেটা দেখতে পেলে ভালো হতো, কিন্তু বোঝাই যাচ্ছে আসলে ট্রাম্প যেভাবে আসলে রেজিম চেঞ্জ করার পরিকল্পনাটা করেছে, সেই পরিকল্পনাটা নিয়ে আলাদা করে একটা প্রতিবেদন এখানে। ডেইলি টাইমের প্রতিবেদন সকালে আপনারা দেখবেন। আমরা আবারও আলাপে ফিরবো। আমি জনাব মাহফুজুর রহমান, একটা প্রশ্ন একটু ছোট করে একটু জেনে নিতে চাই। পিট হেগসেথ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে নাকি হত্যা করার পরিকল্পনা ছিল। এই খবরটা তারা জানতে পেরেই আসলে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং যারা আসলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্ল্যান করছিল, ইরানের সেই কমিটির হেডকেও তারা নাকি খুন করতে পেরেছে সফলভাবে। বেশ গর্বের সাথে তারা বলছিলেন পেন্টাগনের সংবাদ সম্মেলনে। আপনি নিজে কতটা আসলে এই বক্তব্যে কনভিন্স? আসলে আপনারা যেরকম বলছিলেন যে যখন তথ্য থাকে না তখন বিবেচনা বোধ এবং প্রজ্ঞার উপর নির্ভর করে বুঝে নিতে হয় যে সংবাদটা বা তথ্যটা কিরকম। এক্ষেত্রেও মানে ইরানের কিন্তু এ ধরনের খুব একটা ইতিহাস নেই যে তারা কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে গোপনে হত্যা করবে, কোনো গোপন মিশন চালিয়ে। সুতরাং সেই দিক থেকে এটা অতটা বিশ্বাসযোগ্য না এবং ইরান তো ইতিমধ্যে এই ধরনের মন্তব্যকে তারা উড়িয়ে দিয়েছে, বলেছে যে না, এই ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে তারা জড়িত ছিল না। সুতরাং সেই সমস্ত বিবেচনা করলে আমার মনে হয় না। আর দ্বিতীয় আর একটা কারণেও মনে হয় না, ধরেন কোনো কারণে যদি ঘটনাটা ঘটতো তাহলে কি যুক্তরাষ্ট্র এই ইরানের যে আক্রমণ করেছে সেই আক্রমণ থেকে পিছিয়ে অন্য কোথাও চলে যেত? তা তো করতো না। ইসরায়েলকে যেভাবে মদদ দিয়ে যাচ্ছে, মদদ দিত, ইসরায়েলের সঙ্গে ইরানের যে কনফ্লিক্ট সেটা কন্টিনিউ করত
এবং তাদের মধ্যে যে যুদ্ধাবস্থা আছে সেটাও আজকে না হলেও কালকে পরশু কোনো না কোনো ভাবে ফিরে আসতোই। সুতরাং আমার মনে হয় না যে সেটা কোন রকম সমাধানের জন্য ইরান ওই পথে হাঁটবে। আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে একটা ছোট্ট সাজেশন আপনি দেবেন। অনেক দেশ মধ্যপ্রাচ্যে তাদের যারা আসলে ট্যুরে গিয়েছিলেন পর্যটক হিসেবে তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনার নানা উদ্যোগ নিচ্ছে। আপনি রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, কোনো সাজেশন কি দেবেন আমরা আসলে কি করতে পারি? আমাদের যারা আছেন মধ্যপ্রাচ্যের কোনো দেশগুলোতে, যে কাজেই যাক না কেন, দেশে তো আনতে হবে। আমাদের একটা বড় অংশ মনে হয় আছেন যারা ওই কোনোভাবে ওমরা হজ টজ করতে গিয়েছিলেন, জি, তো সেটা হয়তো বা একটা প্রায়োরিটি হতে পারে তাদেরকে ফিরিয়ে আনার। অনেকে দুবাইয়ে যান, সেখানে কিছু সময় থাকেন, ওখানে কেনাকাটাও করেন, ব্যবসা বাণিজ্য করেন। তো তারাও যদি ফিরে আসতে চান, এবং তাদের তো ফিরে আসা প্রয়োজন আছে, কারণ তারা দীর্ঘ মেয়াদের জন্য যান না, অল্প মেয়াদের জন্য যান। তাদেরকেও যদি রাষ্ট্র ফিরিয়ে আনতে পারে সেটা একটা প্রশংসার কাজ হবে। এবং একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কেউ কেউ যদি কোনো কারণে মনে করেন যে তারা ঝুঁকির মধ্যে আছেন এবং এই মুহূর্তে তারা দেশে ফেরত আসতে চান, আমাদের তাদের প্রতিও সহায়তার হাত যতটুকু সম্ভব বাড়িয়ে দেওয়া উচিত। চমৎকার। সিরাজুল ইসলাম, আপনার একটা মন্তব্য আমরা নিতে চাই, কারণ আজকে যে শিরোনামটা আমরা একটু আগে জানাচ্ছিলাম দর্শকদেরকে, সেটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। খোদ জ্বালানি মন্ত্রী আসলে বলেছেন যে আমাদের যে তেলের মজুদ আছে সেটা বড়জোর মাসখানেক চলবে, তারপর বিকল্প উপায় আমাদের খুঁজতে হবে। আমাদের সবাইকে যতটুকু পারা যায় একটু অপচয় কম করতেও তিনি বলেছেন। ব্যক্তিগত গাড়ি যেন আমরা কম ব্যবহার করি এবং আলোকসজ্জা যেগুলো আছে সেগুলো একটু কমানোর কথাও তিনি বলেছেন। আপনি আসলে কি সংকট দেখছেন ছোট করে? দেখুন, এই যে সংকটটা তৈরি হয়েছে, এখন যে যুদ্ধটা লেগে গেল, এই সংকটটা কিন্তু হঠাৎ করে হয়নি। এটা কিন্তু অনেকদিন ধরেই এই বিষয়টা নিয়ে গড়াপেটা হচ্ছিল। এবং আমাদের যে নতুন সরকার খুব বিপদে পড়ে গেছে। এই যে অনেকদিন ধরে গড়াপেটা হচ্ছিল, সেই সময় যে অন্তর্বর্তী সরকার ছিল তাদের উচিত ছিল এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা এবং এই ব্যাপারে কিছু করা। আমাদের সামনে যে এখন জ্বালানি যে মজুদ আছে তাতে এই মার্চ মাস চলবে, আজকে মার্চ মাসের 4 দিন, তার মানে আর 25-26 দিন চলবে। তো তার মানে আমাদের জ্বালানি মজুদ কোথায়? একটা দেশ মাত্র এইটুকু মজুদ দিয়ে কিভাবে চলে? যখন মিডল ইস্টে এরকম ভয়ঙ্কর ক্রাইসিস, এবং আমরা যখন মিডল ইস্টের উপর সবচেয়ে তেল গ্যাসের উপর জন্য সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে সরকারের ভুল, এই যে অন্তর্বর্তী সরকার যে কাজটা করে গেল, মারাত্মক রকমের ক্ষতি করে দিয়ে গেল। এবং এখন আমাদের যা করা উচিত, দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা সম্ভবত সিঙ্গাপুর থেকে মনে হয় কিছু তেল আমদানি করি সম্ভবত, এই দিকে একটু জোর দিয়ে দ্রুত কিছু করা যায় কিনা। বা এই মুহূর্তে একমাত্র হরমুজ প্রণালী চীনের জন্য খোলা আছে, ইরান শুধু চীনের তেলবাহী জাহাজ, চীন এবং রাশিয়ার জন্য খোলা রেখেছে। এই দিকেও কোনোভাবে মনোনিবেশ করা যায় কিনা, কিভাবে কি করা যায়, সেই দিকে আমার মনে হয় যে একটু নজর দেওয়া প্রয়োজন। খুবই দুঃখিত। এই দিকে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা উচিত। তবে এটা ঠিক যে এই মুহূর্তে যেহেতু সবাই সংকটে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে মানে বিশ্বের তেল পরিবহনের 20% তেল বন্ধ হয়েছে, গ্যাসেরও 20%, এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য তো থাকলো। সেক্ষেত্রে সবাই যেহেতু ক্রাইসিসে, এই ক্রাইসিসটা যে আমরা কতটুকু ম্যানেজ করে উঠতে পারবো আমরা জানি না। তবে এই মুহূর্তে সবচেয়ে অনুরোধ যেটা জানাবো আমি ব্যক্তিগতভাবে, বা সরকারের এই দিকে একটু বিশেষ নজর দেওয়া উচিত বলে মনে করি। আমি অনেকগুলো পয়েন্ট আসলে আপনার কাছ থেকে পেলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আসলে যা বললেন সবকিছু নিয়েই সোহরাব হোসেন আপনার কাছে আসতে চাই। সিরাজুল ইসলাম বলছিলেন যে সমস্যাটা কিন্তু আমরা একা সাফার করছি না, পুরো বিশ্ব সাফার করছে, যেহেতু তেলের একটা বড় অংশই সেখান থেকে আসে। তার মানে বিশ্বের অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে, এবং বাংলাদেশ যেহেতু বিশ্বের বাইরে না, বাংলাদেশের উপর একটা বড় প্রভাব পড়বে, এটা অনুমান করাই যায়। সরকারের আসলে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত? আপনি আপনার পড়বে না, পড়ে গেছে এবং আমাদের সামর্থ্য যদি যেহেতু কম, আমাদের অর্থনীতি দুর্বল, আমরা আমদানি নির্ভর, সুতরাং আমাদের বিপর্যয়টা, আমাদের ক্ষতিটা অনেক বেশি, ঝুঁকিটাও অনেক বেশি। এখন হচ্ছে যে বিকল্প উৎস খুঁজতে হবে। আবারও কথা বলতে হয় যে অন্তর্বর্তী সরকার বা তার আগে যে সরকার ছিল, নিজস্ব যে আমাদের যে জ্বালানির শক্তি, জ্বালানির যে উৎস, সেগুলো খোঁজার চেষ্টা করিনি। অন্তর্বর্তী সরকার এসে টেন্ডার আহ্বান করেছিল, কিন্তু কোনো সাড়া পায়নি। এখন এই উদ্যোগ নিলেও এটা দীর্ঘ, মানে অনেক সময় সাপেক্ষ। তো এই মুহূর্তে বাইরে থেকে আনতে হবে। এবং মন্ত্রী যে কথাটাই বলেছেন,
কৃচ্ছ সাধনের বিকল্প নেই। আমরা জানি সত্যি সত্যি প্রতিটি নাগরিক যাতে এ ব্যাপারে সজাগ হয়, কারণ এই যুদ্ধটা শুধু ইরানের না, যুদ্ধটা আমাদের উপর কিছু চাপিয়ে কিছু আছে দিয়েছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে আসলে অপচয় কম করলাম বটে, কিন্তু কিছু কিছু সময় তো আমরা পার করতে হয়। সামনে একটা ঈদ আসছে, বিপণী বিতানগুলো খোলা রাখবেই, কাজে সেই জায়গায় হয়তো একটু বেশি সময় আলোকসজ্জা থাকবেই, বা সেখানে লাইটিং থাকবে, রেগুলার যে লাইট করা হয়। তার মানে আমাদের যখন বিদ্যুতের ঘাটতি হবে সেটা কিন্তু এই সময়ের মধ্যেই পড়ে যাচ্ছে। না, এই সময় পড়ে যাচ্ছে, মানে বিপণী বিতরণগুলোতে বিদ্যুৎ থাকবে, লাইট জ্বলবে, কিন্তু মানে সেটার মাত্রা থাকতে হবে। আমরা তো অনেক জায়গায় দেখি যে রাস্তায় বা অন্য অন্য অনেক ভবনে মানে অপ্রয়োজনীয়ভাবে আলো জ্বালানো হয়, বিদ্যুৎ ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কি আছে, এটা সরকারের একটা হিসাবটা নেওয়া উচিত। বলে দিলেন যে এ মাস চলবে, এটা এক ধরনের কিন্তু আতঙ্কও তৈরি করেছে। তার এর বিকল্প কোথায় কোথায় তারা তারা বিকল্প কোথায় উৎস খুঁজছে, কোত্থেকে আনা যেতে পারে। এমনকি আমাদের এখানে ভারত প্রতিবেশী, ভারত থেকে তো আমরা বিদ্যুৎ কিনিও, আর সেখানে ভারতের সাথে নতুন সরকারের তো সম্পর্ক ভালো হবে বলে দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে। এটি একটি। চীন এ ব্যাপারে আমাদের সহায়তা করতে পারে কিনা, রাশিয়া সহায়তা করতে পারে, কিন্তু সেখানে আবার তার উপর নিষেধাজ্ঞা আছে ইউক্রেন যুদ্ধের কারণে। তো সবটা এক ধরনের ডোনাল্ড ট্রাম্প মানে পুরো বিশ্বকে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে ঠেলে দিয়েছে। তো যেসব দেশের, বাংলাদেশের মতো যেসব দেশের অর্থনীতি দুর্বল, তাদের জন্য বিপদটা আরও গভীর, আরও বেশি। এটি কী কারণে? আর সবশেষে আপনি অধ্যাপক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকে যে প্রশ্নটি করেছিলেন, সেই প্রশ্নের উত্তর মানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যে জবাব দিয়েছেন, সেই জবাব এই ন্যায্যতা দেয় যে ইরানের অধিকার আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করার। কারণ তারা বলছে যে তাদের প্রেসিডেন্টকে হত্যা করতে পারে, এই আশঙ্কা থেকে তারা ইরানের সুপ্রিম নেতাকে এবং কমান্ডারদের হত্যা করেছে। মানে এরকম বালখিল্য, এরকম হাস্যকর কোনো কথা হতে পারে? অথবা এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র তার অপরাধ বোধটা প্রকাশ করে দিল, যে কাজটি যে ভালো হয়নি এটি কিন্তু অকপটে স্বীকার করলো যে কেন করেছে। আসলে এরকম মানে দৃশ্য আমরা দেখছি, এবং আপনি আসলে আপনার প্রজ্ঞা দিয়ে সেটা বুঝতেও পারছেন, অনেকেই সেটা বুঝবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বোঝার পর আসলে আমরা কিছু করতে পারছি না। কারণ যুক্তরাষ্ট্র সেই দেশ যারা আসলে এখন পর্যন্ত আগ্রাসনটাকেই বড় করে গেছে। ৭১ কিন্তু পেরেছি আমরা। হ্যাঁ, সেটাই আমাদের একটা বড় কনফিডেন্সের জায়গা, এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা আমাকে এই দীর্ঘ সময় দেয়া, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার কথা হবে। এই ছিল আজকের আয়োজনে ৭১ জার্নালের। আগামীকাল আবারও দেখা হবে নতুন ইস্যুতে। থাকবেন আমাদের সঙ্গে।